ওকে, আই হোপ ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিন। হুম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনে বলছে অপটিক্সের অপটিক্সের ফার্স্ট কোয়েশ্চেনে আছে লাইট ওয়েভস আর লাইট ওয়েভ কী ধরনের ওয়েভ সেটা জিজ্ঞেস করছে। এসএসসির প্রশ্ন, পুরনো প্রশ্ন এবং ইজি। লাইট ওয়েভ কী ধরনের ওয়েভ? তো লাইট ওয়েভ হচ্ছে একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, তড়িৎ চুম্বকীয়। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয়। ওকে, নেক্সট ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ন্যাচারাল ফেনোমেনন বেসড অন আ সিম্পল পেরিস্কোপ বক্স? পেরিস্কোপ, পেরিস্কোপ যদি মনে থাকে তাহলে আচ্ছা আগে আনসারটা দিয়ে তারপরে বলছি, নাহলে এটা আনসারটা বুঝে যাবি। ন্যাচারাল পেরিস্কোপের কথা বলা হচ্ছে। রিফ্লেকশন অফ লাইট, পেরিস্কোপ যেটা সেটা অবশ্যই কিসের উপর কাজ করে? রিফ্লেকশন অফ লাইটের উপর কাজ করে। পেরিস্কোপ ইজ নাথিং বাট সাবমেরিনের ভেতর থেকে বাইরে দেখার জন্য একটা এরকম টাইপের, লাইক সাবমেরিনটা যদি আমার এখানে থাকে আর এটা যদি আমার জল হয়, তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে এরকম 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 এই টাইপের একটা দেখার জিনিস থাকে। তো এবার এটা দিয়ে লাইট ঢুকছে, এটা কোনোভাবেই নিচে পৌঁছানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না একটা কাঁচকে 45 ডিগ্রিতে এখানে লাগানো হয় আর একটা কাঁচকে 45 ডিগ্রিতে এখানে লাগানো হয়, তখন এখানে যে থাকে সে দেখতে পায়। ঠিক আছে, এটা হচ্ছে মেন মজাটা। তো এটাকে বলা হয় পেরিস্কোপ, আর এটা রিফ্লেকশন অফ লাইটের উপর কাজ করে। ঠিক আছে, প্রপার অ্যাঙ্গেলে রিফ্লেকশন। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিফ্লেক্টস ব্যাক মোর সানলাইট অ্যাজ কম্পেয়ার টু আদার থ্রি? রিফ্লেক্টস ব্যাক, সানলাইটকে সব থেকে বেশি রিফ্লেক্ট করে স্নো, কভার্ড উইথ ফ্রেশ স্নো। এক্স্যাক্টলি। তো যেটার উপর ফ্রেশ স্নো থাকবে সেটা কিন্তু সানলাইটকে রিফ্লেক্ট ব্যাক করে দেয়। মজাটা হচ্ছে যে এই সানলাইটটা যেটা, সেই সানলাইটের সাপোজ এই স্নোটা থাকলো না, তাহলে কিন্তু এই সানলাইট যেটা রিফ্লেক্ট ব্যাক হবে না, অ্যান্ড এটা পৃথিবীর মধ্যেই রয়ে যাবে, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং ক্রিয়েট করবে। ওকে, এই কারণে আমরা স্নো নিয়ে এত চিন্তিত। নেক্সট ওয়ান, অ্যাকর্ডিং টু ল অফ রিফ্লেকশন, ল অফ রিফ্লেকশন যদি মনে থাকে এরকম একটা ছবি ছিল ক্লাস 10, ঠিক এই এবার এইটার উপরেই বেসিক্যালি কোয়েশ্চেনটা আছে। এক্স্যাক্টলি, ইকুয়াল হয় আর দেখতে পাচ্ছি সিতেই আছে, সেটাই অ্যান্সার। এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে এটা ইনসিডেন্স আর এটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দুটো সবসময় ইকুয়াল হয়। পরেরটা, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেন মিরর ইজ? রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য প্লেন মিরর ইজ? মিরর কার্ভেচার রেডিয়াসটা কত হয়, তো সেটা ইনফিনিটি হবে। রেডিয়াস অফ কার্ভেচার মানে বেসিক্যালি আমার একটা প্লেন মিররের যে কার্ভেচার রয়েছে সেইটার রেডিয়াস জিজ্ঞেস করছে, এবার সেটা ঠিকঠাক কোনো করে কোনো কিছু থাকে না, তো ইনফিনিটি আনসার হবে, কোয়েট স্বাভাবিক। পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর আ প্লেন মিরর? প্লেন মিররের ক্ষেত্রে কোনটা কারেক্ট? প্লেন মিররের জিজ্ঞেস করছে। ইনফ্রন্ট মিরর ইজ স্লাইটলি, তার মানে তুই বলতে চাইছিস যে মিররটায় তোর ইমেজটা ছোট দেখাবে? মিররটায় তোর ইমেজটা ছোট দেখাবে? সেম দেখাবে। তাহলে ইমেজ ইজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড। ঠিক আছে, ইমেজ ইজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ল্যাটারালি ইনভার্টেড। আচ্ছা,
ইটস ফোকাল লেন্থ, এটা তো অবভিয়াসলি কখনোই হতে পারে না, ফোকাল লেন্থ 200। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ইমেজ ভার্চুয়াল, ইরেক্ট এবং ল্যাটারালি ইনভার্ট। মজাটা কীরকম না, যদি আমি এখানে এখানে আমার মিররটা আছে, এখানে আমার অবজেক্টটা আছে, ওকে, এটা হয়ে গেল অবজেক্ট। তো বেসিক্যালি এইখান থেকে যে লাইটটা আসছে সেটা এরমভাবে যাবে, এইখান থেকে যে লাইটটা আসছে সেটা এরমভাবে যাবে, ওকে। দিলে এই সেম হাইটে তৈরি হলো, বাট সেম হাইটে উল্টো তৈরি হলো। এখানে যে ইমেজটা তৈরি হচ্ছে সেখানে মাথাটা চলে এসছে নিচে আর পাটা চলে এসছে উপরে, কিন্তু তারপরে এইখানে মিররের মধ্যে ঢোকার পর সেটা আবার এই দিকে যাবে, আর এটা আবার এই দিকে যাবে, এটাকে ল্যাটারালি ইনভার্টেড বলা হয়। তো স্বাভাবিকভাবে এইখানে আরেকটা ইমেজ তৈরি হবে। এই অবজেক্টটা, এই রিফ্লেকশনটা কোথায় দেখতে পাবে? মনে করো একটা রুল আছে, আয়না থেকে যত দূরে থাকবে ঠিক ততটা দূরে প্রতিবিম্বটা হবে, রাইট? তার মানে এই D1 আর এই D2 দুটো কিন্তু সমান, এটা মনে আছে? এটা মনে আছে? আর এই জিনিসটাকে বলা হয় ল্যাটারালি ইনভার্টেড, যেটা হচ্ছে এইখান থেকে গেল, এইখান থেকে গেল, তারপর এইখান থেকে গেল, এইখান থেকে গেল, তার এই এরিয়াটাই কি উল্টো একটা ইমেজ এসছে, বোঝা যাচ্ছে? আর ডিস্টেন্সটা সেম রাখার ওটাই কারণ। যদি ডিস্টেন্স সেম না থাকতো, মানে D1:D2 না হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো? ইমেজটা আমরা উল্টো দেখতে পেতাম, ঠিক আছে? পরেরটা, the correct relation between the radius of curvature r and the focal length f of a spherical mirror is. কারেক্ট রিলেশন কার্ভেচার এবং ফোকাল লেন্থ এফ এর সাথে রিলেশন কি আছে, এটা না জানলে আনসার করা অবশ্যই সম্ভব না। আর ইজ ইকুয়াল টু 2f, মানে রেডিয়াস ইজ ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু ফোকাল লেন্থ, আর ইজ ইকুয়াল টু 2f, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? আর যদি 5 হয় তাহলে এফ কত হবে? আর 5 হলে F10 হবে। মানে কিছু একটা জিজ্ঞেস করলাম মানে গুণ করে দিলাম, হয়ে গেল নাকি? কিসে পড়ি আমরা, ক্লাস 2-তে? এখানে বলা আছে R=2f, আমি আর এর মান বললাম 5, আর এদিকে 2f আছে, তাহলে 2টা নিচে যাবে, তাহলে f সমান কত হয়ে যাবে? 5/2 মানে 2.5 হবে না? 10 কোথা থেকে আসছে? Next, the mirror used by a dentist to examine the teeth of patient is. কি ধরনের মিরর ইউজ করে টিথ এক্সামাইন করার জন্য? বলো। কনকেভ, অবভিয়াসলি। কি ধরনের ইউজ করে? কনকেভ ইউজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবি, এটা বারবার জিজ্ঞেস করে পরীক্ষা, ঠিক আছে? বেশ কিছু পরীক্ষায় জিজ্ঞেস করেছে। আচ্ছা, পরেরটায় আসছি, ইফ objects appear enlarged and inverted in a real view mirror, then what type of mirror is used? কি বলছে? if object appears enlarged and inverted, মানে অবজেক্টটা দেখবি বড় দেখায় এবং ইনভার্টেড দেখাচ্ছে, ঠিক আছে, রিয়েল ভিউ মিরর, তাহলে কোন টাইপের রিয়েল ভিউ মিরর, কোন টাইপের মিরর, তোর মিরর ইউজ করা হয়েছে? বড় ইউজ, যদি অবজেক্টটাকে বড় দেখাতে হয়, বাইরের দিকে কি হতে হবে? বাইরের দিকে ওটা একটু উত্তল টাইপের থাকতে হবে, তার মানে কি কনকেভ। নেক্সট ওয়ান, ম্যাগনিফিকেশন ইজ।
হুম, বাই বাই না না না, এটা বাই না, সরি। অ্যাকচুয়াল সাইজ অফ স্পেসিমেন আর অবজার্ভ সাইজ, এটা অর আছে। অবজার্ভ সাইজ অফ স্পেসিমেন অর অ্যাকচুয়াল সাইজ, এক্স্যাক্টলি। ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন মানে কোনো জিনিসকে বড় করে দেখা। অবজার্ভ সাইজের উপর ডিপেন্ড করছে, অ্যাকচুয়াল সাইজ তো হতেই পারে না। অ্যাকচুয়াল সাইজ ছোটো আছে তবে তো ম্যাগনিফিকেশন করছি। ঠিক আছে, নেক্সট। অবজার্ভ সাইজ অফ স্পেসিমেন, এটা বাই আছে অর না, সরি, এটা বাই আছে। আমি সেটাই ভাবছি অবজার্ভ সাইজ অফ এটা কি করে হতে পারে। এটা বাই আছে মানে ডিভাইডেড বাই আছে, এটা ডিভাইডেড বাই আছে, এটা ডিভাইডেড বাই আছে, বুঝতে পারছিস? ধরে নে কোনো একটা জিনিসের অ্যাকচুয়াল সাইজ আছে 2, কথার কথা বলছি, আর অবজার্ভ সাইজ যেটা সেটা আমি 10 করছি, তার মানে ম্যাগনিফিকেশন কত করেছি, বাই করে দিলে বেরিয়ে যাবে 5 ম্যাগনিফিকেশন আছে। ব্যাপারটা বোঝা গেল? অ্যাকচুয়াল সাইজ 2, 10 দেখাচ্ছে, তো মানে 5 ম্যাগনিফিকেশন আছে। পরেরটা, রে অফ লাইট যখন গ্লাস স্ল্যাবের মধ্যে ঢোকে তখন কি হয়? দেখ ভালো করে একটু অপশানগুলো দেখ। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ চেঞ্জ হয়। এবার আমরা জানি এইভাবে ওয়েভলেন্থ চেঞ্জ হয় না, স্বাভাবিকভাবে নয়। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ হওয়ার সেরকম কোনো অপশান নেই, স্পিড চেঞ্জ হয়, ভেলোসিটি নয়। ঠিক আছে, এখানে গন্ডগোলটা ওইখানে আছে, স্পিড চেঞ্জ হয়। আমরা বলি স্পিড অফ লাইট চেঞ্জ হয়, কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয় না। তাহলে একমাত্র ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ ইজ ইউর আনসার। এটাও মাঝে মধ্যে জিজ্ঞেস করে, ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। আর ফ্রিকোয়েন্সি আমি আগের দিন পড়িয়েছিলাম, মনে পড়ছে? এক্স্যাক্টলি, ওটাই। এই জন্য বলি চ্যাপ্টারগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। পরেরটা, a lemon kept in the water of a glass tumbler appears to be larger than its actual size. It is because of. হুম, এটাতে রিফ্লেকশন হচ্ছে না তো, এটাতে রিফ্র্যাকশন হচ্ছে। রিফ্লেকশন মানে ডাইরেক্টলি কোনো কিছুর একটা প্রতিবিম্ব তুই দেখছিস, আর রিফ্র্যাকশন হচ্ছে লাইট মিডিয়াম চেঞ্জ করছে। এটা ওয়াটার, নিচে লেবুটা ছিল, লেবুটা থেকে যে লাইটটা আসছে সেটা এই অবধি আসবে, তারপরে এই সোজা না গিয়ে, এরকম সোজা যাওয়ার কথা ছিল, সোজা না গিয়ে ও বেঁকে যাবে, ওটাকে রিফ্র্যাকশন বলা হয়, কারণ মিডিয়াম চেঞ্জ হচ্ছে। এখানটায় ওয়াটার ছিল, এখানটায় এয়ার আছে, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে মানে মিডিয়াম চেঞ্জ হচ্ছে। রাইট, মিডিয়াম চেঞ্জ হলে কি জানি আমরা এটা, যে যখনই কোনো মিডিয়াম চেঞ্জ হয় তখন এটাকে নর্মাল বলা হয়, নর্মাল, সোজাটাকে একদম 90 ডিগ্রিটাকে নর্মাল বলা হয়। একটা লাইট এদিকে আসছে, এবার ধরে নে ওপরেরটা হচ্ছে লাইটার, নিচেরটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। লাইটার মিডিয়াম মানে এয়ার ধরে নে, আর ডেন্সার মিডিয়াম মানে ওয়াটার ধরে নে। ওকে, তো লাইটার থেকে যখন ডেন্সার মিডিয়ামে আসবে তখন এই যে এই উপর থেকে যে লাইটটা আসছে, এই লাইটটা এরকমভাবে চলে যাওয়ার কথা ছিল, বাট এটা কী হবে, নর্মালের দিকে ঢুকে যাবে, এইটা হয়ে যাবে রাস্তা, মানে ভেতর দিকে ঢুকবে। আবার উল্টোটা, যখন লাইটটা এই দিক থেকে যাবে তখন ডেন্সার ছিল, ডেন্সার থেকে লাইটারে যাওয়ার কথা, লাইটারে মানে কি, এরকম যাওয়ার কথা, এরকম বেরোনোর কথা, একই না, এরম বেরোনোর কথা, বাট বেরোবে এরমভাবে। কেন? কারণ লাইটার মিডিয়ামে দিকে যাচ্ছে। লাইটার মিডিয়ামে গেলে, ভালো করে তুই লক্ষ্য করে না, লাইটার মিডিয়ামে গেলে দেখ নর্মাল থেকে হালকা দূরে থাকছে, বুঝতে পার, নর্মাল থেকে দূরে চলে যাচ্ছে। আর ডেন্সার মিডিয়ামে যখন যাচ্ছে তখন নর্মালের কাছে চলে আসছে। বুঝতে পারলি ব্যাপারটা কী বলতে চাইলাম?
আরেকবার বলছি, যদি মনে রাখতে অসুবিধা হয়, কারণ এটা থেকে প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞেস করে। আমি বললাম যে নর্মাল কোনটা মনে আছে, যেটা 90 ডিগ্রি মাঝে লম্বর মতো দেখালাম, ওটাকে নর্মাল বলা হয়। লাইটার থেকে ডেন্সার মিডিয়ামে যদি যাই, তাহলে কি হবে? তাহলে হবে টুয়ার্ডস দ্য নর্মাল, মানে নর্মালের দিকে চলে আসবে। ওকে, আর ডেন্সার থেকে লাইটারের দিকে যদি যাই, তাহলে হবে অ্যাওয়ে ফ্রম নর্মাল। ঠিক আছে, এই দুটো কেস কিসের ক্ষেত্রে ঘটে? রিফ্র্যাকশনের ক্ষেত্রে ঘটে, রিফ্লেকশন নয়। রিফ্র্যাকশনের ক্ষেত্রে ঘটে। রিফ্র্যাকশন হচ্ছে যেখানে তুমি মিডিয়াম চেঞ্জ করছো। ব্যাপারটা বোঝা যায়? চলো পরেরটা। টুইঙ্কলিং অফ স্টার্স। টুইঙ্কলিং অফ স্টার্স এটা কিসের জন্য হয়? এটা ডাব্লিউবিসিএস 2019-এর প্রশ্ন। তো টুইঙ্কলিং অফ স্টার্স কিসের জন্য হয়? অবশ্যই লার্জ ডিস্টেন্স থাকে, এবং সেটার জন্য কিন্তু ফ্ল্যাকচুয়েশন দ্য ডেন্সিটি অফ এয়ার। এটা কিসের খুব একটা ভালো এক্সাম্পল? কিসের? গুড, এটা কিন্তু রিফ্র্যাকশনেরই এক্সাম্পল এক্স্যাক্টলি। পরেরটা, ইফ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন ডেন্সার মিডিয়াম ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টিভ উইল বি। যা বলছিলাম সেখান থেকেই প্রশ্ন করে দিল। কল। এক মিনিট। বল, কি বলি? এটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টিভ উইল বি বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন ডেন্সার মিডিয়াম। ইনসিডেন্সটা পড়ছে কোথায়? ডেন্সার মিডিয়ামে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টিভ উইল বি। তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল বলে দিয়েছে, ইকুয়াল যখনই বলে দেবে তখন কি হয়ে যাবে? তখনই আমার কি এক্স্যাক্টলি 90 ডিগ্রি। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল বলে দিয়েছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হতেই পারে না যদি আমার ডেন্সার মিডিয়ামে যাচ্ছে। হবে কি করে? আসছে না। হ্যাঁ সুবিধা বলো। বাড়িতে? হ্যাঁ বাড়িতে। আচ্ছা, এটা কি বলছিলাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে কোনটা? একটু আগে একটা অ্যাঙ্গেল আমি বোঝাচ্ছিলাম, যখন বোঝাচ্ছিলাম মনে কর কোথায় ছবিটা দেখালাম, এটা এখানে বাইরের দিকের অ্যাঙ্গেলটা দেখিয়েছিলাম। এই বাইরের দিকের অ্যাঙ্গেলটা, ভেতরের দিকের অ্যাঙ্গেলটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বোঝা গেল? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বলছে যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? বলছে তাহলে একদম সিধা 90 ডিগ্রি হবে, একদম সিধা ওটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি কমে কিছু হবেই না। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? আচ্ছা, পরেরটা, ইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দ্য লাইট ট্রাভেলস ফ্রম। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, কিন্তু আর তার মধ্যে প্রত্যেকটাই কি লস হবে? ইন্টেন্সিটি না কি লস হবে না, না কি হবে? ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, এবং তার মধ্যে কোনো লস হবে না ইন্টেন্সিটির, একদমই তাই।
ঠিক আছে, ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। পরেরটা, ইন আ ম্যাগনিফাইং গ্লাস ড্যাশ লেন্স ইজ ইউজড। ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স হয়? ও সরি সরি সরি, লস অফ ইন্টেন্সিটি দিয়ে দিয়েছি না? না, লস হবে না ইন্টেন্সিটির। ডেন্সার টু রেয়ারার মিডিয়াম অ্যান্ড ইট অফার নো লস অফ ইন্টেন্সিটি, এইটা আনসার হবে। ঠিক আছে, যদি লস ইন্টেন্সিটির হতো তাহলে আমাদের বাড়িতে যে নেট আসছে সেই নেট বেসিক্যালি স্লো চলতো, যে স্পিড বলছে সেই স্পিড কখনোই আসতো না, কিন্তু নো লস হয় বলেই নেটটা সেম স্পিডে চলে। ইন আ ম্যাগনিফাইং গ্লাস ড্যাশ লেন্স ইজ ইউজড। ম্যাগনিফাইং গ্লাসে কি ইউজ করে? কনভেক্স, ফর শিওর। ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাসে কনভেক্স ইউজ করে, আর এই ডেন্টিস্টেরটাও মাথায় রাখবে, এটা কনকেভ ইউজ করে। ঠিক আছে, পরেরটা, পাওয়ার অফ লেন্স কি দিয়ে মাপা হয়? এটা জিজ্ঞেস করে করে মরে গেছে, এতবার জিজ্ঞেস করেছে। ডায়োপ্টার, রাইট? ডায়োপ্টার বলে, ডায়োপ্টার, ইয়েস, ডায়োপ্টার ইজ দ্য আনসার। পরেরটা, দ্য স্প্লিটিং অফ ডিফারেন্ট কালার অফ লাইটস ইন আ প্রিজম ইজ। একটা প্রিজমের মধ্যে লাইট 7টা কালারে ভেঙে যায়, কটা কালারে ভেঙে যায়? টোটাল 7 কালার্সে ভেঙে যায়। এই 7টা কালারে যে ভাঙে সেটা জিজ্ঞেস করছে যে এটাকে কি বলে? কি বলে? রিফ্র্যাকশন অফ লাইট না? রিফ্র্যাকশন অফ লাইট কেন? 7টা কালারে ভেঙে যাচ্ছে বলছে, 7টা কালারে ভেঙে গেলে ওটাকে রিফ্র্যাকশন কেন বলবো? এই সরি, রিফ্র্যাকশন বলি কি ডিফ্র্যাকশন বলি, কি বলি? ডিফ্র্যাকশন অফ লাইট ইজ দ্য রাইট আনসার, একদমই তাই, সি, ঠিক, রিফ্র্যাকশন শুনছে। পরেরটা, দ্য নাম্বার অফ কালার্স কন্টেন্ট ইন দ্য সানলাইট ইজ। সানলাইটের মধ্যে কালার কন্টেন্ট কটা? টোটাল কটা? 7টা। এবার জিজ্ঞেস করবে সূর্যের কালার কি? জিজ্ঞেস করতে পারে না, সেটাই তো মজাটা, এটা তো জিজ্ঞেস করতেই পারে সূর্যের কালার কি। কোনটাই না, সূর্যের কোন কালার রয়েছে? তো সূর্যের কালার হচ্ছে হোয়াইট, সূর্যের কালার সাদা, হোয়াইট, মাথায় রাখবে, এটা কিন্তু কনফিউজিং কোয়েশ্চেন। পরেরটা, দ্য অপটিক্যাল ফেনোমেনা, চাঁদের কালার কি? মুন। মুনের কালার কি? মুনের কালার কি? হ্যাঁ, তুই কালার দেখলি কোথা থেকে? মুনের অন্য কারো লাইট নিয়ে আসছে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। না, সেটার থেকে বড় ব্যাপার, মুনের নিজস্ব কোনো লাইট তো নেই, তো অবভিয়াসলি কালারের জন্য জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করলাম যাতে এটা মনে করানোর জন্য যে মুনের কালারে জিজ্ঞেস করবে না, বাট সানের কালার জিজ্ঞেস করতে পারে, সানের কালার কিন্তু হোয়াইট আসবে। ঠিক আছে, কয়টা অপটিক্যাল ফেনোমেনন যেটা প্রাইমারি রেসপন্সিবল ফর দ্য অবজারভেশন অফ রেনবো অন আ রেনি ডে ইজ। ডিসপারশন অবভিয়াসলি। ঠিক আছে, ডিসপারশন, কারণ সান ওই জলীয় বাষ্প যেটা সেটা ডিসপার্স হয়ে, বেসিক্যালি জলের কণাটা ডিসপার্স হয়ে এই জিনিসটা তৈরি করে। তো আনসার হয়ে যাবে কি? আনসার হয়ে যাবে ডিসপারশন। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে পারে এমন কোনো একটা ন্যাচারাল ফেনোমেনা বলো যেখানে রিফ্র্যাকশন, রিফ্লেকশন, ডিসপারশন এই তিনটে একসাথে হয়, আনসার কিন্তু হবে রেনবো। আনসার কিন্তু হবে কি? রেনবো, রিমেম্বার দিস। ঠিক আছে, আচ্ছা, কয়েকটা, কোনটা প্রাইমারি কালার নয়? নয় বলেছে, কোনটা প্রাইমারি কালার নয়? ব্ল্যাক প্রাইমারি কালার নয়, পরেরটা, প্রাইমারি কালার্স ফটোগ্রাফিতে কী কী ইউজ করা হয়?
ইয়েলো নয়, ইয়েলো নয়, গ্রিন। RGB বলা হতো, RGB, রেড গ্রিন অ্যান্ড ব্লু। পরেরটা, রেনবো ইজ, এক্সকিউজ মি, a rainbow is produced due to which one of the following phenomena? Rainbow is produced due to which one of the following phenomena? কোনটা রে? ডিসপারশন, একটু আগে তো বললাম ডিসপারশন। পরেরটা, ইন দ্য অ্যাবসেন্স অফ আর্থ অ্যাটমসফিয়ার স্কাই উড অ্যাপিয়ার। আর্থে অ্যাটমসফিয়ার না থাকলে স্কাই কি কালারের দেখা হতো? আরে বাবা, অ্যাটমসফিয়ার না থাকলে তো কালার কোথা থেকে? ব্ল্যাক। Soap solution used to cleaning purpose appears cloudy. This is due to the fact that slope miscellaneous scan. সাবানে যে বাবেলটা থাকে সেটাতে কি করতে পারে সেটা জিজ্ঞেস করছি। না, সোপ সলিউশনে কেন রিফ্লেক্ট হতে পারে? বাবেলের কথাটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, মিসেলস বাবেলটা যেটা সেটার কথা বলছি। ওটা লাইটটাকে স্ক্যাটার করতে পারে, ছড়িয়ে দেয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার এই ইয়ে থেকে মোটামুটি, অপটিক্স থেকে ক্লিয়ার। ঠিক আছে, চল নেক্সট বলছি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম থেকে দেখে নেবো। এগেন ফিজিক্সের একটা চ্যাপ্টার। ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জেস। বিশ্বাস করবি না, এনটিপিসিতে এগুলো প্রত্যেক বছর জিজ্ঞেস করে। চার্জ বলেছে, চার্জ মানে কুলাম, সিধা সিধা আনসার। ঠিক আছে, চার্জ বলেছে, চার্জ মানে কুলাম। ওকে, রেজিস্ট্যান্স যদি বলতো, রেজিস্ট্যান্স হতো ওহম। ওকে, ক্লিয়ার। আচ্ছা, চলো পরেরটা, হোয়াট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং অফ চার্জ ফ্রম আ চার্জ অবজেক্ট টু দ্য আর্থ পয়েন্ট। একটা চার্জ অবজেক্ট থেকে আর্থের মধ্যে চার্জটা চলে যাচ্ছে, সেটাকে কি বলে? অবভিয়াসলি আর্থিং বলে। বাড়ির মধ্যে লাগানো থাকে যাতে বাড়ির উপর বাজ পড়লে বাজ ক্ষতি না হয়। দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ। SI unit of electric field. SI unit of electric field. কোনটা হবে? দেখ, এটা অ্যাকচুয়ালি যেটা আনসার হয় সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। কি বললাম? এটা অ্যাকচুয়ালি যেটা আনসার হয় দ্যাট ইজ ভোল্ট পার মিটার, কিন্তু তা তো অপশানই নেই। অ্যাকচুয়ালি ভোল্ট পার মিটার যেটা, সেটাকে আরও একটা ফর্মে লেখা যায়, সেই ফর্মটা এখানে আমাকে অপশান দেওয়া আছে। দ্যাট ইজ নিউটন পার কুলাম। নিউটন পার কুলাম লিখে রাখবি এগুলো, শোনার জন্য নয় এটা। এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্ট পার মিটার। আর সেটাই আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে নিউটন পার কুলাম। ওকে, তা নিউটন পার কুলাম মানে কি? কুলাম নিচে আছে, কুলাম যদি ওপরে যায় তাহলে হয়ে যাবে Nc⁻⁻1। আগের দিন দেখিয়েছিলাম, মনে পড়বে? কোনটা হবে আনসার? আবার একইভাবে আমাকে এটাও দিতে পারে Vm⁻⁻1, এটাও আনসার। ভোল্ট পার মিটার না, তাহলে Vm⁻⁻1। ওকে, বুঝতে পারো তো? পরেরটা বলছে হ্যাঁ বল।
নেক্সট বলছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স প্রথমে ক্যান নেভার ইন্টারসেক্ট, ডেফিনেটলি। মিড স্পেসে স্টার্ট হতে হবে, হ্যাঁ ঠিক আছে, অল অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট করে না। পরেরটা, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট ইজ। ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট এসআই ইউনিট জিজ্ঞেস করছে। কি হবে? SI unit of electric dipole moment. কুলাম পার নয়, কুলাম মিটার। সি ইন্টু এম, সি ইন্টু এম। এখানে ইন্টু বলতে তো কিছু নেই, তো টি আনসার হয়ে যাবে। মানে সি ইন্টু এম বেসিক্যালি, এটা কুলাম ইন্টু মিটার। ঠিক আছে, কি বললাম? কুলাম ইন্টু মিটার। ওকে। আর ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট যেটা, সেটাকে আমরা পি দিয়ে বোঝাই। ঠিক আছে, সেটাকে আমরা পি দিয়ে বোঝাই, পি, স্মল পি দিয়ে এটাকে বোঝানো হয় ইলেকট্রিক ডাইপোল মুভমেন্টকে। পরেরটা, ড্যাশ ইজ দ্য ওয়ার্ক ডান ইন মুভিং আ ইউনিট চার্জ বিটুইন 2 points of an electric circuit. কি হবে? ড্যাশ ইজ দ্য ওয়ার্ক ডান বলা আছে, এটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। 100% potential difference is the work done in moving a unit charge from 2 points in a electric circuit. Potential difference is the answer. What a electric circuit is equals to, electric circuit কার সাথে সমান? ইলেকট্রিক সার্কিট কার সাথে সমান? Q by T, exactly. ইলেকট্রিক সার্কিট কার সাথে সমান? I is equal to Q by T. এখানে Q আর T এর ইলেকট্রিক কারেন্ট আছে। এখানে Q আর T এর মিনিং কি? লিখে তো নিচ্ছি, পরে নামগুলো চেঞ্জ করে দিলে তো বুঝতে পারবো না। হ্যাঁ, একদম। ইলেকট্রিক কারেন্টকে কি দিয়ে বোঝানো হয়? তো আনসার হচ্ছে আই দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, কিউ হচ্ছে যাকে চার্জ, আর টি হচ্ছে টাইম। ঠিক আছে, তাহলে তুই এইভাবে লিখে রাখতে পারিস, কারেন্ট সমান, এই কারেন্ট সমান চার্জ বাই টাইম। ওকে, কারেন্ট সমান চার্জ বাই টাইম। এটাই আমার বোঝানো হয় আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি দিয়ে। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি দিয়ে। ওকে, মনে থাকবে? চলো পরেরটা, ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি কী হবে? ফ্রিকোয়েন্সি অফ ডাইরেক্ট কারেন্ট। ডিসির কথা বলছে, ডিসি। হ্যাঁ, দু রকমের কারেন্ট হয় আমরা জানি, একটা ডিসি একটা এসি। এসি হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ওকে, ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি 0। কথা বললাম, ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? 0। ঠিক আছে, আচ্ছা। Ohm's law states the relation between dash and dash. আচ্ছা, কেউ বলতে পারবি এক্সাম্পল অফ ডিসি অ্যান্ড এসি?
দুটোর মধ্যে দুটো একটা এক করে এক্সাম্পল দিতে পারি? ডিসি কোথায় ইউজ হয়? কোনটা? তোর হাতে যে ফোন আছে বা যে ল্যাপটপটা রয়েছে, এটা কি কি কাজ করছে? হুম, এটা ডিসি। ওকে, মানে কারেন্ট সাপ্লাইটা স্টেডি থাকবে, কম বেশি হবে না। ওকে, আর এসি কোনটা? এসি কোনটা? বাড়ির যে ইলেকট্রিক্যাল আউটলেটগুলো থাকে সেখানে এসি ইউজ হয়। ঠিক আছে, ওকে, বাড়ির যে ইলেকট্রিক্যাল আউটলেটগুলো থাকে সেইখানে এসিটা ইউজ হয়। বোঝা গেল? যেমন ধর ওয়াশিং মেশিন যেটা, সেটা কি কিসে চলে? এসি। রেফ্রিজারেটর কিসে চলে? এসি। টিভি কিসে চলে? এসিতে কানেক্ট করা হয় কিন্তু ডিসি করে নেয় ওটাকে। মানে আমি কানেক্ট করি টিভিটাকে এসিতে, কিন্তু টিভি ওটাকে ভেতরে ডিসিতে বানিয়ে দেয়। বোঝা গেল? এসিতে কানেক্ট হয় কিন্তু ডিসিতে চেঞ্জ হয় ওটা। সিলিং ফ্যান, সিলিং ফ্যান এসি। হোমস, বাড়ির যে স্টিরিও সিস্টেমগুলো, ওই সাউন্ড সিস্টেম, এসি। ওকে, ওই বাড়িতে যে ইয়ে লাইট থাকে, যেটা ফ্লুরেসেন্ট লাইট বা সিএফএল জ্বলছে, সেগুলো সেগুলো এসি। আচ্ছা, এইবারে বলি, ল্যাপটপ কিসে চলছে? ডিসিতে। আমরা রাস্তায় আজকাল ইলেকট্রিক ভেহিকেল দেখতে পাই, ইলেকট্রিক ভেহিকেল কিসে চলছে? অবভিয়াসলি ডিসিতে চলছে। ক্লিয়ার করতে পারছি তো? আমি বারবার এক্সাম্পল দিচ্ছি এই জন্য। কোনটা এসিতে চলছে, কোনটা ডিসিতে চলছে। আচ্ছা, টর্চ কিসে চলছে? ডিসি। ব্যাটারি থাকলেই ডিসি। একদম সিম্পল মনে রাখার একটা ওয়ে দিলাম, ব্যাটারি থাকলেই ডিসি। ব্যাটারি ফোনে আছে তাহলে ফোন ডিসি, ল্যাপটপে আছে ল্যাপটপ ডিসি, কী বলে গাড়িতে আছে গাড়ি ডিসি। বোঝা যাচ্ছে? যদি বলে ওই চার্জার যেটার মধ্যে ব্যাটারি থাকে সেটা কিসে চলছে, সেটাও ডিসি। সোলার প্যানেল কিসে চলছে? সোলার প্যানেল ডিসি। হ্যাঁ, ব্যাটারি আছে তো। আরে ব্যাটারি আছে মানেই ডিসি। বুঝা গেল? ব্যাটারি আছে মানেই ডিসি। এটা আমি একটা জায়গায় তোকে দিয়ে দিচ্ছি, আমার একটা জায়গায় নোট করা আছে। এসি ডিসিটা কোথায় আছে এটা আমি দিয়ে দিচ্ছি। দেখ, ইয়েতে পাঠালাম চ্যাটে, দেখে নে কোথায় এসি কোথায় ডিসি। ওকে, কোনো ডাউট? সৌমিক, ঠিক আছে তো? ও কলে নেই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ছোট করে নি, কেটে গেছে নাকি? ওকে, চলো নেক্সট। জিজ্ঞেস করছে, হ্যাঁ চারটা, হ্যাঁ কেন? ওই সাইডে ছবি বলে বলছিস? ওটা অটোমেটিক নিয়ে নেয় তাহলে। আ- হ্যাঁ হ্যাঁ, এটা আমারই তৈরি তো, সাইডে এই ছবিগুলো অটোমেটিক নিয়ে নেয়, ওটা আর কিছু করতে হয় না। হ্যাঁ, না এই জন্যই বলছি এসি আর ডিসির ডিফারেন্সটা এখান থেকে পেয়ে যাবি। এটাকে একটা জায়গায় নোট করে রাখ, এসি আর ডিসি কোনটা এসিতে চলছে কোনটা এমনি কাউকে জিজ্ঞেস করলে কোনটা এসিতে চলছে কোনটা ডিসিতে চলছে, ওখানেই ঝামেলায় পড়ে যাবে যদি মাথায় না থাকে। পরেরটা,
Ohm's law states the relation between dash and dash. ওহমের লয়ে দুটো জিনিসের রিলেশন বোঝানো হচ্ছে কি কি? পোটেনশিয়াল ডিফারেন্স আর ইলেকট্রিক কারেন্ট, একদমই তাই। ওহমস লয়ে পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রিক কারেন্টের মধ্যে ডিফারেন্স রিলেশন বোঝানো হয়, ঠিক আছে? ডিফারেন্স মানে রিলেশন বোঝানো হয়। পরেরটা বলছে কোনটা এসআই ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্সের এসআই ইউনিট রেজিস্ট্যান্স কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজিস্ট্যান্স ওহম, এক্স্যাক্টলি কারেক্ট আনসার ওহম। পরেরটা দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্সেস। রেসিপ্রোকাল কথাটা মানে হচ্ছে ওয়ান বাই রেজিস্ট্যান্স, এটা মানে কি বোঝে? দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের যদি রেসিপ্রোকাল হয়ে যায় তার মানে কি হবে? কারেন্টটা এগোবে, এগোনো মানে কন্ডাকশন, বোঝা গেল ব্যাপারটা? রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স মানে উল্টোটা। রেজিস্ট্যান্সের উল্টোটা কি? রেজিস্ট্যান্সের উল্টো কন্ডাকশন, সিম্পল। ওকে, হুইচ অ্যামং দ্য ফলোইং নট আ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? এর মধ্যে কোনটা ইলেকট্রিসিটি কন্ডাক্টর নয়? নয় বলছে, হ্যাঁ। কোনটা নয়? এটা 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 সবগুলো এভোনাইট নয়। এভোনাইট একটা পার্টিকুলার মেটালই খুব সম্ভবত। এখানে আমরা আনসারটা কীভাবে দিচ্ছি সেটা আগে বলে দিই। এভোনাইট কী সেটা আমার জানা নেই। মেন মজাটা হচ্ছে এখানে তিনটেই মেটাল আছে, আর মেটাল মানেই কারেন্ট ক্যারিং হবে একদম। দিয়ে বাকি একটা বাদ দিয়ে এভোনাইটটা ক্যান্সেল করি। এবার এভোনাইট খুব সম্ভবত মেটাল, নন মেটাল সেটা আমার জানা নেই, ঠিক আছে? ওটা দেখতে হবে, চেক করে। পরেরটা সুপার কন্ডাক্টার্স আর সাবস্ট্যান্সেস হুইচ? superconductors are substances which? সুপার কন্ডাক্টরের একটা ধর্ম নিয়ে এখান থেকে কোয়েশ্চেনটা করেছে। সুপার কন্ডাক্টর পড়ানি? আরে ইজি চ্যাপ্টার রে, একদম ইজি চ্যাপ্টার। সুপার কন্ডাক্টর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কিছুই না। সুপার কন্ডাক্টর বললেই সবার আগে নাম মাথায় আসবে সিলিকনের, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি, সবার আগে নাম মাথায় আসবে সিলিকনের। সিলিকন জিনিসটা কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন কিছু কন্ডাক্টর, বা এমন কিছু কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর হচ্ছে যে কারেন্টটাকে নিজের মধ্যে দিয়ে পাস করতে পারে, এক্স্যাক্টলি পরিবাহী, হ্যাঁ, বা নিজের মধ্যে দিয়ে পাস করতে পারে। তো এই সিলিকন নর্মালি যখন পড়ে আছে তখন ওর মধ্যে কোনো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি নেই, ঠিক আছে? দুটো জিনিস হয়, একটাকে বলা হয় কন্ডাক্টর, একটাকে বলা হয় কন্ডাক্টর, আরেকটাকে বলা হয় ইনসুলেটর। তড়িৎ পরিবাহী হচ্ছে কন্ডাক্টর, তড়িৎ অপরিবাহী হচ্ছে ইনসুলেটর। মনে থাকবে দুটো টার্ম। আচ্ছা, এবার এর মধ্যে আমি ধরলাম সিলিকনকে। এই সিলিকন এমনিতে ইনসুলেটর, কিন্তু সিলিকনকে যখনই একটা পার্টিকুলার টেম্পারেচারে গরম করা হচ্ছে তখনই সিলিকন আবার হয়ে যাচ্ছে কন্ডাক্টর, এবং এইগুলোকেই বলা হয় কি? সেমি কন্ডাক্টর। বোঝা গেল? বোঝা গেল? আরও বেটারভাবে এক্সাম্পল দিচ্ছি, তারপরে বোঝ। সেমি কন্ডাক্টর এমন একটা ম্যাটেরিয়াল হবে যার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা হবে সেটা ওই মানে একটা কন্ডাক্টরের মতো থাকবে, আবার তার একটা ইনসুলেটরের মতো থাকবে। এতে কি হয়? এতে মজাটা হয় যে কারেন্টের সাপ্লাইটাকে কন্ট্রোল করা যায়। কী করা যায়? কন্ট্রোল করা যায়। ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা? মানে ধরে নেব এমনিতে করছে না, ওর এমনিতে কোনো রকমের কোনো ইলেকট্রিক ট্রান্সফার করছে না, এবং সেমি কন্ডাক্টর এখন সব কিছুতে ইউজ হয়, ঠিক আছে? কিসে কিসে ইউজ হচ্ছে আমি একটা দিয়ে দিচ্ছি। সেমি কন্ডাক্টর ডেফিনেশন সমেত একটা দিয়ে দিচ্ছি। আই হ্যাভ আ নোট অলসো সেমি কন্ডাক্টরের উপরে। কোথায় দিই কোথায় দিই? হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দেখে দেখে সেমি কন্ডাক্টর লেখা আছে, মেসেজটা একবার দেখ, এক্ষুনি আসছি, দেখ একবার।
ওকে, বলো কি বললাম, দেখলি লেখাটা এবার বোঝা গেছে? আর কোনো ডাউট এটা নিয়ে? ডেফিনেশনটা দেওয়া আছে যে সেমিকন্ডাক্টর একটা ম্যাটেরিয়াল যেটার মধ্যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কখনো কপারের মতো কখনো গ্লাসের মতো, তার মানে বেসিক্যালি ঠান্ডা থাকলে গ্লাসের মতো, আর যখনই সে একটু গরম হয়ে যাচ্ছে তখনই সে কপারের মতো, মানে ফুল কন্ডাকশন করছে। ঠিক আছে, এতে কি হয়, এতে কন্ট্রোল বা মডিফাই করা যায়, সেই জন্যই এর সব থেকে বেশি দাম আছে। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে কিসে কিসে ইউজ হয়, ট্রানজিস্টার, মাইক্রোচিপ, সোলার সেল, ডায়োড সব কিছুতে ইউজ হয়। ঠিক আছে, যেমন সিপিইউতে থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে সিলিকন ট্রানজিস্টার থাকে যারা সুইচের মতো কাজ করে। সোলার প্যানেলে থাকে, এলইডি লাইটে থাকে, ডায়োডে থাকে, সেন্সারে থাকে। বোঝা গেল? ওকে, এখানে শুধুমাত্র আহ, তোর সিলিকনই লেখা নেই, আর যেগুলো রয়েছে সেগুলোরও নাম লেখা রয়েছে। যেমন ধর সোলার প্যানেলে কী থাকে, তো সিলিকন ওয়েফার থাকে। এলইডি লাইটে কী থাকে, তো গ্যালিয়াম আর্সেনাইড থাকে। এটা মাথায় রাখি, এলইডি লাইটে কী থাকে, গ্যালিয়াম আর্সেনাইড থাকে। ওকে, ডায়োডে ডায়োড অ্যান্ড সেন্সার এগুলোতে সেই একই কেস থাকে, তো স্বাভাবিকভাবে এটা মনে রাখতে হবে। কোনো ডাউট? নোটটা তুলে নিতে হবে। বানিয়ে বানিয়ে দিচ্ছি মানে এটা হোয়াটসঅ্যাপে রাখার জন্য নয় কিন্তু। সিলিকন হয়ে গেল এটা, ঠিক আছে। পরেরটা জিজ্ঞেস করছে সেমিকন্ডাক্টর আর সাবস্টেন্সেস, এটা হয়ে আচ্ছা হয়নি। সেমিকন্ডাক্টর সাবস্টেন্সেস যেটা কি করতে পারে তাহলে? এক মিনিট, এখানে তো সুপার কন্ডাক্টর বলা আছে। ওকে, আমি সেমিকন্ডাক্টর বোঝালাম তখন। তো সুপার কন্ডাক্টরটা কি জিনিস আবার? সুপার কন্ডাক্টরটা কি বল? সুপার কন্ডাক্টর হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমাদের যে ইলেকট্রিসিটি সেটা পাস হয়। কখন? কখন? যখন খুব লো টেম্পারেচারে তাকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, বা বলা যায় যে যখন তাকে অ্যাবসলিউট জিরোর কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তখন সেই সুপার কন্ডাক্টর খুব ভালোভাবে ইলেকট্রিসিটি পাস করে। ঢুকলো মাথায় ব্যাপারটা? তাহলে সুপার কন্ডাক্টরটা কি? সুপার কন্ডাক্টরের ওপর একটা নোট আছে, দেয়ার ইজ আ নোট। হ্যাঁ, কন্ডাক্টস ইলেকট্রিসিটি অ্যাট লোয়ার, নয় সার্টেনলি বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে বেসিক্যালি ওটা ওই কত বলবো, যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাবসলিউট জিরো, নামটা ভুলে যাচ্ছে, অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরোতে ওটাকে কি, অ্যাবসলিউট জিরোতে বেসিক্যালি ওটা কাজ করে। ঠিক আছে, আবার আহ, কিছু কিছু এমন সুপার কন্ডাক্টর আছে যারা 100 - 135 ডিগ্রি সি এর ওপরেও কাজ করে। -135 ডিগ্রি সি, বোঝা যাচ্ছে? তো এরকম টাইপেরও কাজ করে। আর তার সাথে আরেকটা জিনিস, যে এখানে মেসিনার এফেক্ট বলে একটা মেইসনার এফেক্ট বলে একটা এফেক্ট দেখা যায়, যেটা সুপার কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডকে কি করে, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো সেই জন্য ওটাকে মেসিনার এফেক্ট বলা হয়। ওকে, আর কোনো রকম কোনো এনার্জি লস এখানে হয় না। তো দেয়ার ইজ এ নোট অ্যাজ ওয়েল, এটাও আমি দিয়ে দিচ্ছি, এক মিনিট। এখন যেটা পাঠালাম সেটা সুপার কন্ডাক্টর। দেখতে পাচ্ছিস সুপার কন্ডাক্টর কি, এটা এর সাথে কি ফিচার কি কি আছে। ওকে, মেসেনার এফেক্টটা পরীক্ষা মাঝে মাঝে জিজ্ঞেস করে, এটা মনে রাখার মতো জিনিস আছে একটা। ওকে, এক্সাম্পল কি কি আছে? এক্সাম্পলের মধ্যে মার্কারি আছে। ওকে, মার্কারি যেটা ফার্স্ট ডিসকভার্ড সুপার কন্ডাক্টর, ও সুপার কন্ডাক্টরের মতো কাজ করে। ওকে, এর সাথে ওয়াইবিসিও বলে একটা আছে, যেটা ইয়াট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড, সেটা কাজ করে 90K-তে, এটা কাজ করে। ওকে, এনবিটিআই নায়োবিয়াম টাইটানিয়াম, এটা এমআরআই মেশিনে ইউজ হয়। এর সাথে লেড পিবি বা লেড যেটা, সেটাকে এখানে বলা হচ্ছে, সেটা খুব লো টেম্পারেচারে কাজ করে। রিয়েল ওয়ার্ল্ড ইউজ বেশ কিছু বলা আছে, যেমন ধরো এমআরআই মেশিন, ম্যাগলেভ ট্রেনে ইউজ হয়। এর সাথে পার্টিকেল এক্সেলারেটারে ইউজ হয়। পার্টিকেল এক্সেলারেটার নিয়ে এর আগের বার ডাব্লিউবিসিএস মেন্স জিজ্ঞেস করেছিল, যেটাকে সাইক্লোট্রন বলা হয়, পার্টিকেল এক্সেলারেটার। ঠিক আছে, সেটা সেটাতেও এই জিনিসটা ইউজ হয়, এর সাথে এনার্জি ট্রান্সমিশনে ইউজ হয়, এবং এখানে কোনো রকমের কোনো পাওয়ার লস কিন্তু হয় না। মনে থাকবে? ক্লিয়ার সবার?
তাহলে সুপার কন্ডাক্টর সাবস্ট্যান্সেস হুইচ, বলো। একটু ভালো করে লক্ষ্য কর, এখানে ওইটা বাদেও আরও একটা অপশান আছে। ভালো করে যদি লক্ষ্য করিস, ওইটা বাদে আরও অপশান আছে, কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট লোয়ার টেম্পারেচার। এটা হতে পারতো, কিন্তু হ্যাঁ ওটা হতে পারতো, কিন্তু কিছু কিছু তো হায়ার টেম্পারেচারেও যাচ্ছে। তার মানে একমাত্র এটাই অ্যান্সার হবে, অফার্স নট রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট। ও কোনো রেজিস্ট্যান্স দেয়ই না ফ্লো অফ কারেন্টে। তার জন্য কোনো লস হয় না পাওয়ারে। when two resistors are connected in parallel have, এটাও জানা নেই, এটা প্যারালাল আর সিরিজ থেকে প্রশ্নটা আছে, এটাও বুঝিয়ে দিচ্ছি। তো সার্কিট যেটা না, সার্কিট বেসিক্যালি দু টাইপের হয়, একটাকে বলা হয় প্যারালাল সার্কিট, আরেকটাকে বলা হয় সিরিজ সার্কিট। ঠিক আছে, প্যারালাল সার্কিট যেটা, সিরিজ সার্কিট যেটা, আমাদের সিরিজ সার্কিটটা আগে বোঝা যায়। সিরিজ সার্কিটটা হচ্ছে বাড়ির মধ্যে যে টুনি বাল্ব জ্বালানো হয় তখন দেওয়ালের টাইমে, দেওয়ালের টাইমে যে টুনি বাল্ব জ্বালানো হয় সেটাকে সিরিজ সার্কিট বলা হয়। সেখানে আমরা দেখেছি এরকম একটা তার থাকে, তারের মধ্যে এখানে একটা লাইট, 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 পরপর যাচ্ছে। এবার ধরে এই লাইটটা মাঝখানে কেটে গেল বা এইখানে কারেন্টটা সাপ্লাই ব্যাহত হলো, কারেন্ট এই দিক থেকে এইদিকে যাচ্ছিল, তো স্বাভাবিকভাবে এইগুলো কি জ্বলবে? কখনোই না। এটাকে সিরিজ সার্কিট বলা হয়। কেন? কারণ পরপর 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 কানেক্টেড আছে। বোঝা গেল? অপরদিকে আরেকটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট হচ্ছে লাইক এখান থেকে আমার কারেন্ট সাপ্লাই যাচ্ছে, এটা এরকম করে গিয়ে এইখানে আমার টিভি লাগানো আছে, এটা আরেকটু এগিয়ে এইখান থেকে আমার লাগানো আছে ফ্রিজটা, এইখান থেকে আরেকটুখানি গিয়ে আমার লাগানো আছে কি একটা ধরে ওই কী বলে ওটাকে, ওয়াশিং মেশিন। এবার ধরে নে এই টিভির কানেকশানটা এইখান থেকে কেটে গেল, তাহলে কি আমার ফ্রিজ আর ওয়াশিং মেশিন কোনোভাবে এফেক্টেড হবে? না। হবে কি? না তো। তো সেটাকে বলবো প্যারালাল সিরিজ। তাই বাড়ির যতগুলো জিনিস সেগুলো কী দিয়ে বানানো হয়? প্যারালাল সিরিজ দিয়ে বানানো হয়। তোর বাড়িতে প্রত্যেকটা জিনিস প্যারালালে বানানো আছে। আর টুনি দিওয়ালির সময় যে আমরা টুনি বাল্ব বা ছোটো বাল্বগুলো জ্বালাই সেটা কি? সেটা হচ্ছে আমাদের কি সিরিজ সার্কিট। মনে থাকবে, প্যারালাল আর সিরিজের মধ্যে এটাই সব থেকে ইউজফুল ডিফারেন্স। ক্লিয়ার? এখানে ক্লিয়ার করছি, বাড়িতে ভুলে গেলে চলবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা বাড়িতে যদি বাড়িতে যদি আমরা সিরিজ সার্কিট লাগাতাম তাহলে কি অসুবিধা হতো? একবার পাওয়ার আপ ডাউন হলে ডাইরেক্টলি যে কোনো মানে 12টা বেজে যেত, হ্যাঁ পুরোটাই চলে যেত একসাথে, কিন্তু সেটা হয় না আমাদের, রাইট? তাহলে এখানে বলছে দুটো যদি প্যারালালে থাকে তাহলে কি হয়? সেম টাইপের কারেন্ট আসছে কিন্তু সেম কারেন্ট নয়, তাই সেম পোটেন্সিয়াল ডিফারেন্স হবে, পোটেন্সিয়াল ডিফারেন্স সেম হবে। ওকে, পোটেন্সিয়াল ডিফারেন্স সেম হবে। পরেরটা, নেট ফোর্স এক্সপ্লেন্ড বাই আ বার ম্যাগনেট প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। নেট ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আ বার ম্যাগনেট প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা বার ম্যাগনেট কি নেট ফোর্স এক্সপিরিয়েন্স করছে এটা জিজ্ঞেস করছে। বার ম্যাগনেটের নেট ফোর্স তার মানে কি হবে? শূন্য না? আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড যদি ইউনিফর্ম থাকে তার মানে কি? আরে বার ম্যাগনেট মানে লম্বা যে ম্যাগনেটটা হয় রে, এইটা, এটাকে বার ম্যাগনেট বলা হয়। ও কি নেট ফোর্স এক্সপিরিয়েন্স করবে? ওকে তো একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে, জিরো আবার কি? পরেরটা, যখন বার ম্যাগনেট ইজ কাট ইন্টু টু ইকুয়াল হাফস দ্য পোল স্ট্রেংথ উইল ইচ পিস। মানে বার ম্যাগনেট একটা ছিল, ওটাকে ভেঙে আমি মাঝখান থেকে দুটো টুকরো করে দিলাম, তাহলে কি হবে? পোল স্ট্রেংথ কি হবে? পোল স্ট্রেংথ ডবল হয়ে যাবে। এরকম করে তাহলে আরো ছোট করে দিতাম, ওটাই বলছি, নাহলে তো আমি আরো ছোট করে দিতাম তাহলে আরো বেড়ে যেত, আরো ছোট করে দিতাম আরো বেড়ে যেত, ওরকম করে হয় নাকি?
নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম অফ আ স্পেস অ্যারাউন্ড আ ম্যাগনেট ওয়ার ইটস ইনফ্লুয়েন্স ক্যান বি ডিটেক্টেড? একদম সিম্পলটা, কিন্তু জাস্ট তোর কথাটা বুঝতে হবে কি জিজ্ঞেস করছে। ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করবে না বাবার। এই একটা ম্যাগনেট এখানে রাখা আছে, তার চারদিকে জিজ্ঞেস করছে কি ফোর্স থাকবে। ম্যাগনেটিক ফিল্ড থাকবে, আবার কি থাকবে? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইজ ইন আ ম্যাগনেট? ইন আ ম্যাগনেট বলেছে, ঠিক আছে, নোট ইট, ইন আ ম্যাগনেট। ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ম্যাগনেটের মধ্যে কোন দিকে থাকে জিজ্ঞেস করছে। এটাই মানে ঝামেলাটা হয় মেনলি। তো এখানে মাথায় রাখবি নর্থ থেকে সাউথ কোথায়, নর্থ, এটা ইন আ ম্যাগনেট। আর যদি আউটসাইড আ ম্যাগনেট বলে তখন কিন্তু হবে সাউথ থেকে নর্থ। ঠিক আছে, মনে থাকবে। পরেরটা, হোয়াট ইজ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং ম্যাগনেটিক ফিল্ড ইজ নট কারেক্ট? Which of the following statements regarding magnetic field is not correct? যেগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে সেটা কখনো ওপেন কার্ভ হয় না। ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কখনো ওপেন কার্ভ হয় না, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ক্লোজড কার্ভ হয়, লাইক দিস, লাইক দিস, রাইট? এর ওপেন কার্ভ বলা আছে, বোঝা গেল? বি ঠিক আছে, সি ভুল আছে, সি আনসার নট কারেক্ট বলা ছিল, ঠিক আছে। পরেরটা, অ্যাট হুইচ প্লেস আর্থস ম্যাগনেটিক ফিল্ড বিকাম হরাইজেন্টাল? আর্থের ম্যাগনেটিক ফিল্ডটাই হরাইজেন্টাল হয়ে যায় কোনখানে? তো ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যখনই প্রশ্ন করবে আর্থের, তখন হয় ইকুয়েটার আনসার হবে, না পোল আনসার হবে। এবারে হিসেবে বাকিগুলো তো ছেড়েই দাও, তাহলে হিসেবে এখানে তোমার হরাইজেন্টাল কোথায় হবে? যখন ইকুয়েটারে থাকবে, সিম্পল। পোলে থাকলে কি হরাইজেন্টাল হবে? পোলে থাকলে হয় তুই নর্থে গেছিস না তুই সাউথে গেছিস। At magnetic poles the angle of dip is, ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ কি হয়? ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ কি? ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি হয়, ঠিক আছে। ম্যাগনেটিক পোলে অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি হয়, ওকে। আচ্ছা, ডিপ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ডিপ জিনিসটা কি? বলে তো দিলাম 90 ডিগ্রি হয়, জিনিসটা কি জানা আছে? আর ডিপ যেটা, সেটাকে বলা হয় ম্যাগনেটিক ইনক্লিনেশন। কি বললাম? ম্যাগনেটিক ইনক্লিনেশন এটাকে বলা হয়। এটা মেনলি, এটা আর্থের একটা হরাইজেন্টাল প্লেন আছে, হ্যাঁ কি না? হরাইজেন্টাল প্লেন আছে, আমি ধরলাম এটা হরাইজেন্টাল প্লেন, কিন্তু আর্থের আবার একটা ম্যাগনেটিক, বলতে পারিস আমরা, আর্থের ম্যাগনেটিক ফিল্ডও তো রয়েছে নাকি? আর্থের ম্যাগনেটিক হরাইজেন্টাল প্লেন যেমন রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ড হরাইজেন্টাল প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটাকে বলা হয় ডিপ, বা ডিপকে আরেকটা ভাষায় বলা হয় ম্যাগনেটিক ইনক্লিনেশন। বোঝা গেল কথাটা? কি বললাম? যদি ইকুয়েটার বলে, এখানে পোল জিজ্ঞেস করেছে, যদি ইকুয়েটার বলে তাহলে কি হবে? 0 ডিগ্রি হবে। আর যদি পোল বলে তাহলে 90 ডিগ্রি হবে। ঢুকলো মাথায়? যদি ইকুয়েটার বলে 0 ডিগ্রি হবে, পোল বলে 90 ডিগ্রি হবে, ওকে। যা বললাম সেটা আমি একবার পাঠিয়ে দিচ্ছি, বেটার নোটস।
The field with the horizontal plane at a magnetic equator and the taken so the পাঠিয়ে দিচ্ছি দেখি দেখা গেল কোনো ডাউট এই ডিপ নিয়ে? The Earth's magnetic field is due to জিজ্ঞেস করছে কিসের জন্য হয়? The Earth's magnetic field is due to কিসের জন্য হয়? ভেতরে চার্জ পার্টিকেলস আছে এই কারণে না? এ ঠিক আছে, ভেতরে মোল্টেন আয়রন আর এই সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে, ইউজ ম্যাগনেট ভেতরে নেই। এক মিনিট, অবাক অবাক অদ্ভুত অদ্ভুত অপশনগুলো দিয়েছে। মুভমেন্ট অফ চার্জ পার্টিকেলস, হ্যাঁ এটাই হবে, এই হবে। কারেন্ট সার্কুলেটিং ইনসাইড দ্য কোর, বেসিক্যালি বলতে যেটা চাইছে সেটা হচ্ছে চার্জ পার্টিকেল সার্কুলেট হচ্ছে কোরের মধ্যে, এবার ওইটার জন্যই কিন্তু এই কাণ্ডটা, ঠিক আছে? তো এখানে এই জিনিসটাকে বলে জিও ডাইনামো এফেক্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, কি বললাম এটাকে? এটাকে বলে জিও ডাইনামো এফেক্ট, বোঝা যাচ্ছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেটা ভেতরে কোনো ম্যাগনেট থাকার জন্য হচ্ছে না, সেটা আর্থের মধ্যে যে যেটাকে বলে হচ্ছে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ফ্লুইড মোশন বলে ওটাকে। ফ্লুইড মোশন মানে আর্থের মধ্যে ফ্লুইড বলতে কি, ম্যাগমা। এবার সেই ম্যাগমার যে মোশন হচ্ছে না, ওর থেকে ওই ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছে। কালকে যদি ম্যাগমার মোশন বন্ধ হয়ে যায় ভেতরে ম্যাগমা কনস্ট্যান্ট মোশন হচ্ছে, সেই মোশনটা হচ্ছে বলে ম্যাগনেটিক ফিল্ডটা আছে। যদি ম্যাগমার মোশন বন্ধ হয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। অনেকে জিজ্ঞেস করে যে আর্থের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে আছে, কোথা থেকে আসে, পাওয়ারটা আসছে কোথা থেকে? তো সেটা কিন্তু ম্যাগমার মোশনের জন্য আসছে। ঢুকলো মাথায়? এগুলো কনসেপচুয়াল প্রশ্ন, এখানে কিছু জেনে অ্যান্সার হবে না, শুধুমাত্র তোকে জানতে হবে যে ফ্যাক্টটা কি, আসছে তো কোথা থেকে আসছে। ঢুকলো? ওকে, ম্যাগমা ফ্লুইডের মোশনের জন্য আসছে। পরেরটা, ম্যাগনেটিক মেরিডিয়ান অফ অ্যান ইমাজিনারি, ম্যাগনেটিক মেরিডিয়ান ইজ অ্যান ইমাজিনারি, সরি, ম্যাগনেটিক মেরিডিয়ান একটা ইমাজিনারি কি? না না না, ভার্টিক্যাল প্লেন, মেরিডিয়ান বলা আছে। ম্যাগনেটিক মেরিডিয়ান হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে, আর কিছুই না, ইমাজিনারি ভার্টিক্যাল প্লেন, নাথিং এলস। পরেরটা, দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি লোকেশন অন দ্য আর্থ সার্ফেস ইজ কমনলি স্পেসিফাইড ইন টার্মস অফ, আবার বলছি, দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এনি লোকেশন অন দ্য আর্থ সার্ফেস ইজ কমনলি স্পেসিফাইড ইন টার্মস অফ। ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডটাকে কী বলা হয় এইটুকু জিজ্ঞেস করেছে। horizontal component of the field, একদম ঠিক। ইনক্লিনেশন ডিক্লিনেশন কোথা থেকে আসছে? ডাইরেকশনটা জিজ্ঞেস করছে। মার্কারি ইজ আ, Mercury is a,
কী বলে এটাকে? এটাকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। ওকে, কী বললাম এটাকে? এটাকে বলে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। আচ্ছা, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সটা কী বস্তু? আচ্ছা, ডায়াম্যাগনেটিকটা কী বস্তু? মানে তার একটা হালকা ম্যাগনেটিক ফিল্ড থাকে, বোঝা গেল? এইটুকু মাথায় রাখলেই হবে, তার একটা হালকা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ডায়াম্যাগনেটিকের মধ্যে কী কী পড়ে? ডায়াম্যাগনেটিকের মধ্যে জল পর্যন্ত পড়ে, মানে ওয়াটার রয়েছে ডায়াম্যাগনেটিকে, এর সাথে বিসমাথ, কপার, এগুলো সবই রয়েছে, ঠিক আছে? আর আমরা যদি প্যারাম্যাগনেটিকের কথা বলি, প্যারাম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের থেকে উইকলি অ্যাট্রাক্ট, বোঝা যাচ্ছে? কিন্তু যদি ধরে নিলাম যে ম্যাগনেটিজমটাকে রিমুভ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে সেক্ষেত্রে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড সেখানে থাকবে না, মানে ম্যাগনেটিজম থাকবে না। যেমন ধরেন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, এদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এরা, মানে ম্যাগনেটিজমে অ্যাট্রাক্ট হয়, কিন্তু ফিল্ডটাকে রিমুভ করে দিলাম, তাহলে ওর উপর আর কোনো এফেক্ট থাকবে না। ওকে, আর লাস্ট ওয়ান ইজ ফেরোম্যাগনেটিক, যেটা সেটাতে হচ্ছে আমার ধরে নে ফেরোম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে কী বলবো, ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যাট্রাক্ট হয়, এবং যদি আমার ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটাকে আমি রিমুভ করে দিই, তাহলে সেক্ষেত্রে কী হয়? সেক্ষেত্রে রিমুভ করার পরেও সেখানে ম্যাগনেটিজম থেকে যায়, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো এগুলো ফেরোম্যাগনেটিক। তাহলে মার্কারি কি? ডায়াম্যাগনেটিক। কী কী বললাম অপশানগুলো? তো কী কী বললাম রিপিট কর। ডায়াম্যাগনেটিক কী বললাম? একটা উইক ম্যাগনেটিক চার্জ থাকে, অলওয়েজ ফিল্ড থাকে। আচ্ছা, আর কি আছে এর মধ্যে? না না, ডায়াম্যাগনেটিক এক্সাম্পল, কোয়েশ্চেন তো তোকে মেনলি এক্সাম্পলের উপর জিজ্ঞেস করবে না, মার্কারি। আর তাছাড়া ওয়াটার, এছাড়া কপার, বিসমাথ, সিলভার, কপার, বিসমাথ, সিলভার। ওকে, এছাড়া, হ্যাঁ, এছাড়া প্যারাম্যাগনেটিক কি? যেটাতে উইকলি অ্যাট্রাক্ট হয়, ম্যাগনেটিক ফিল্ডে উইকলি অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, উইকলি অ্যাট্রাক্ট হয়। হ্যাঁ, দাঁড়া এক মিনিট, সরি 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 সরি, একটা জিনিস আমি গন্ডগোল করলাম। ডায়াম্যাগনেটিকটা কি বললাম একটু আগে? ডায়াম্যাগনেটিক একটু ভুল বললাম মনে হচ্ছে। না 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 না, উল্টো হচ্ছে ছিল। ডায়াম্যাগনেটিকটা, ডায়াবেটিকটা, ডায়া হচ্ছে জাস্ট উল্টোটা হবে, সরি 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 সরি। ডায়াম্যাগনেটিকটা যেটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যদি বাইরে থাকে, ঠিক আছে, তাহলে সেটাকেও কি করবে? সরানোর চেষ্টা করবে, মানে ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যাট্রাক্ট হবে না, অ্যাট্রাক্ট হবে না, না বললাম, হ্যাঁ, সরে যেতে চাই। আমি সেটাই ভাবছি কী হলো ব্যাপারটা, আমার প্যারার সাথে এসে গুলিয়ে ফেললাম। প্যারাটা হচ্ছে উইক যেটাই আছে। ডায়াম্যাগনেটিক, আবার একবার রিপিট করছি ভালো করে শুনুন। ডায়াম্যাগনেটিক যেটা, সেটাতে কি বললাম? ওটা বাইরে যদি কোনো ফোর্স থাকে, ডায়াম্যাগনেটিকটা কি বললাম? ডায়া। ডায়া হচ্ছে বাইরে যদি কোনো ফোর্স থাকে, তাহলে সেটাকে কি করবে? রিপেল করবে। রিপেল করা মানে হচ্ছে সরে যাওয়া, রিপেল করবে। ওকে, অ্যাট্রাক্টের অপোজিট হচ্ছে রিপেল। ওকে, এইটা করবে ঠিকই, বাট সেটা খুব খুব একটা স্ট্রং নয় রিপেলের পাওয়ারটা, মানে তুই চোখে লক্ষ্য করতে পারবি না, বাট স্টিল এর ধর্মটা হচ্ছে রিপেল করতে চাইবে। তাই জন্য ওয়াটার যেটা, সে কোনো ম্যাগনেটিক মানে ফোর্সের দিকেও কোনো অ্যাট্রাক্ট হয় না, বোঝা গেল? প্যারা, প্যারাতে একটা উইক থাকবে, উইক ম্যাগনেটিক, উইকলি ও অ্যাট্রাক্ট হবে ম্যাগনেটিকের দিকে। কিন্তু মানে প্যারা যেটা, সেটাকে আমি সাপোজ এখানে রাখলাম। প্যারার এক্সাম্পল অবভিয়াসলি আমরা একটু আগেই বললাম, প্যারার এক্সাম্পল কি? অ্যালুমিনিয়াম ধরে নিলাম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়ামগুলো। তাহলে অ্যালুমিনিয়াম ধরলাম, প্যারার এক্সাম্পল সিলভার, সিলভার হচ্ছে ডায়ার এক্সাম্পল, সিলভার ডায়ার এক্সাম্পল, প্যারার এক্সাম্পল অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন, এগুলো। না 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 না, ডায়াটা হচ্ছে রিপেল হচ্ছে, ঠিক আছে, একটু আপডেট করে নিলাম, ভুল বললাম কথাটা। প্যারা যেটা, সেটা এল বা অক্সিজেন যাই বলি না কেন, এখানে যদি আমার ম্যাগনেটিক ফিল্ড একটা থাকে, ম্যাগনেটিক ফিল্ড,
তাহলে সেটার উপরে উইকলি অ্যাট্রাক্ট হবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে যেই আমি এখান থেকে সরিয়ে দেবো তখন আর এদের মধ্যে কোনো ম্যাগনেটিজম থাকবে না। বুঝা গেল? মানে এরা ম্যাগনেট হয়ে যাবে না, এরা ম্যাগনেট হয়ে যাবে না, কিন্তু ম্যাগনেট থাকলে এরা অ্যাট্রাক্ট হবে। বুঝা যাচ্ছে? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফেরো। ফেরো যদি হয় সেক্ষেত্রে কী হবে? ফেরোতে আমরা বললাম লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো ফেরো। এর ক্ষেত্রে কী হবে? ম্যাগনেটিজম যেখানে থাকবে বা ম্যাগনেটিক ফিল্ড যেখানে থাকবে সেখানে স্ট্রংলি অ্যাট্রাক্ট হবে, স্ট্রংলি অ্যাট্রাক্ট হবে। এবং এই ম্যাগনেটিক ফিল্ডটাকে সরিয়ে দেওয়ার পরে দেখবো এদের মধ্যে ম্যাগনেটিজম কিছুটা কিছুটা রয়ে গেছে। বুঝতে পারলাম? হ্যাঁ, উভয় মনে রাখতে পারিস। অ্যাট্রাক্ট করবে, তৈরি করে দেবে, এটা ফেরো। ওকে, এবার নোট না বানালে তো সব গল্প হয়ে যাবে। নোটটা বানাও। হ্যাঁ, যাতে খুশি লেগে, কিন্তু ইংলিশে লেখার কোনো গল্প আছে তার কোনো ব্যাপার নেই, তোর কনসেপ্টটা মাথায় থাকলেই হচ্ছে। হ্যাঁ, নোটটা বানা, নোটটা না বানালে সব গল্প হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আর মডার্ন ফিজিক্সটা স্টার্ট করছি না। মডার্ন ফিজিক্সটার পরে কিন্তু বোঝানোর জিনিস প্রচুর আছে, এখানে আবার ক্যাথোড রেপে ঢুকছে, প্রচুর জিনিস আছে বোঝানোর। হ্যাঁ, ওটা আবার আলাদা আলাদা কেস, সব ঘেঁটে হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, ম্যাগনেটিকের থেকে এই জায়গাটা থেকে কোনো ডাউট? ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম প্রচুর কিছু ছিল বোঝানোর মতো। হ্যাঁ, ভরে ভরে নোট দিয়েছি, প্রচুর কিছু ছিল বোঝানোর মতো। যদি নোট করে থাকিস প্রচুর কিছু, প্রত্যেকটা কোশ্চেন একটা করে নোট ছিল অলমোস্ট। এবং এটা প্র্যাকটিস করাটা এখন নিজের দায়িত্ব। ঠিক আছে, ধরে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এর সাথে ম্যাথের যে প্র্যাকটিসটা সেটা চলছে, টাফ হচ্ছে জানি তো। আর প্রিয়াঙ্কা? হুম, যেমন কোনো পার্টিকুলার ম্যাথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেশনালটা আগের বার বুঝিয়েছিলাম, ঠিক বুঝিয়েছিলাম। রেশনালটা বোঝায়নি না? ও, রেশনাল, ঠিক আছে, বেসিক্সটা বলে দিচ্ছি। বেসিক্সটা রেশনাল, রেশনাল অর ইরেশনাল নাম্বার, সেটা তাই তো? এটা হচ্ছে তোর ডে টু পিওয়াইসিটি 5, তাই তো? ডে টু পিওয়াইসিটি 5 ছিল। ও আচ্ছা, এইখানে ফেসেছিস, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা তো হাজারটা স্বাভাবিক, এটা না জানলে একটু অসুবিধা হবে। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা একটু কনসেপ্টের গল্প আছে এখানটায়, দেখাচ্ছি কি কেসটা। এটা হচ্ছে তোর ওই আবৃত্ত দশমিক আমরা পড়তাম না, সেই আবৃত্ত দশমিকের অঙ্ক বেসিক্যালি, এটা আর কিচ্ছু না। অ্যাকচুয়ালি কঠিন নয় জিনিসটা, ইজি। দেখাচ্ছি কি ব্যাপারটা। এটা জেনে গেলে কিছুই না, বাট এই কনসেপ্টটা পরীক্ষা অবধি মাথায় রাখাটাই হচ্ছে সব থেকে বড় কাজ এখানে। জেনে গেলে কনসেপ্টটা কিছুই না। আচ্ছা, যেমন আমি ফার্স্ট ম্যাথ যেটা আছে সেটা যদি ধরি, ফার্স্ট ম্যাথটা আমার রয়েছে এইটা। এখানে বলছে যে এইটাকে একটা ফ্র্যাকশনে ভাঙো। তো মাথায় রাখবি, এরকমভাবে আমি এটাকে বলতে পারি যে সাপোজ পয়েন্টের পরে থাকতে হবে। এটা মাথায় রাখি যে কোনো একটা কিছুর পয়েন্টের পরে থাকতে হবে, পয়েন্টের আগে থাকলে কিন্তু হবে না, স্ট্রিক্টলি বলে দিচ্ছি কথাটা। 0 পয়েন্ট হলো 0.1 2 3 4 5 আছে। ওকে, তার মধ্যে সাপোজ এইটার উপরে আমার বার আছে। ওকে, এটার মানে কি? এটা সবার আগে জানতে হবে। এটার মানে হচ্ছে যা আছে হুবহু লিখে দিবি 1 2 3 4 5 মাইনাস এই যে যেগুলোর উপরে তোর বার নেই না, এই যে দুটো, এটাকে পরপর লেখ।
বুঝে গেল? এবার বাই, যাদের উপর বার আছে তটা 9 হবে। এখানে 3 জনের উপর বার আছে, 1 2 3, তার মানে 3টে 9 দিলাম। যাদের উপর বার নেই তটা 0 হবে, 1 2, তার মানে দুটো 0 হবে। এইটা হচ্ছে তোর মেন ম্যাথ। বুঝতে পারলাম ব্যাপারটা? তা তুই আমাকে বল যে তুই আমাকে একইভাবে বল 0.2154369 এটার এরকম লিখলাম, এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি? না না, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে এই আকারে আগে লেখো, এটাকে এই আকারে ফার্স্টে পুরোটা লিখতে হবে। তা লিখলাম 2154369, তারপর মাইনাস 21, নিচে কত হবে? কত হবে বল? 6টা 9, দুটো 0। এরই আমি আরেকটা মোড তোকে দেখাচ্ছি, এবারে দুটো হলো 3 নাম্বার মোড। এটাকে আবৃত্ত দশমিকের আকারে লেখো, ঠিক রিভার্স। না না না, বলতে বলিনি, বলতে বলিনি, প্লিজ লিখ। হ্যাঁ, কনফিডেন্সে লিখ, লিখে আমাকে বল। আরেকবার প্রিয়াঙ্কা। জেড এ বি সি ডি ই, তারপরে 4টার উপর 12 হবে, গুড। এটাই চাই। 0 পয়েন্ট আগে বলিস নি সৌমিক, বলেছিলাম একটু আগে, ওটা বলতে হবে। ওটা বলতে হবে মানে কি, ওটা না থাকলে কি হবে সেটা দেখবি। দেখ এবারে 1.2345678 9, চলো এটাকে এবার প্রকাশ করো, কীভাবে প্রকাশ করবে? হুম, এক্স্যাক্টলি। যখন এটা করতে যাবো তখন কী হবে, তখন ওয়ানটাকে সাইডে এইভাবে রাখতে হবে, প্লাস দিয়ে তারপরে তুমি কাজটা করো। ও এক পূর্ণ আছে মানে একটা সাইডে আছে, মানে এখানে তোকে 0 আনতেই হবে, 0 আনা ছাড়া হবে না। বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম ব্যাপারটা? এই একটা কনসেপ্টের উপরে গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। এবার তুই আমাকে বল কোন কোনগুলো আটকেছে বা কোন কোনগুলো বুঝতে পারিস না। ডে 2 PYCT 5-এ যা, গিয়ে জিজ্ঞেস গিয়ে চেক করে দেখ আর আমাকে বল। ডে 2 PYCT 5, ওটাতে ঢোক, ঢুকে আমাকে চেক করে বল যে কত 3, 3। আচ্ছা, এটা পারিস নি কেন? এক্সপ্রেস 0.27, ওটাই তো। এটা তো এক্ষুনি শেখালাম, এটার উপরেই তো ম্যাথটা আছে। কি আছে এটা? এক্ষুনি শেখালাম। 0.27 মানে কি?
পি বাই কিউতে প্রকাশ করতে বলেছে, পরে প্রকাশ হবে, আগে লেখো। কি 27 মাইনাস কত 2, নিচে কত 90, তার মানে কত 25/90, কাটো 18, 5 18, 5 হচ্ছে পি, 18 হচ্ছে কিউ, কাজ শেষ। কোনটা আনসার? সেটাই তো বললাম, তো করানো আছে। হ্যাঁ ঠিক আছে, তাও ডাউট থাকতে পারে, জিজ্ঞেস কর, কোনো অসুবিধা নেই। বোঝানোর সময় আমি একটা জিনিস 25 বার বোঝাতে রাজি, কিন্তু জিনিসটা না মাথায় ঢোকে। একটি জিনিসকে একবার বললাম, আবার 4 দিন পর আরেকবার বললাম, তাহলে কোনো লাভ নেই। বলো তারপর। তারপর হ্যাঁ সেটা ভালো বলেছি, নো ডাউট। এখানে আর কোনো কিছু ডাউট আছে, কোনো কিছু? ও আর কিছু ডাউট নেই, মানে মোটামুটি এর উপরেই ওই এই সব ইয়ের উপরেই, কনসেপ্টের উপরেই ম্যাথগুলো রয়েছে প্রত্যেকটা। হুম, কারণ ওই মাথার উপর বার না জানলে সমস্যা আছে। ঠিক আছে। তারপরে 7 নাম্বার যে অঙ্কটা, সেটা আগের দিনই শেখাচ্ছিলাম, ওই রুটের উপরে ছিল, প্রত্যেকটা পেছন দিক থেকে করতে হবে, আগের দিনই শেখাচ্ছিলাম ওটা। ইয়েস, ওটাই ওটাই মেন ফান্ডা, আদারওয়াইজ কিছুই না। আচ্ছা আর কিছু? তারপরে বডমাস রুল ছিল, বডমাস রুল তো জানিস, এলিমেন্টারি সার্টস। হ্যাঁ তো সে তো হবেই, কিন্তু আস্তে আস্তে লেভেল তো আপ করতেই হবে। না কেন অপাকে কেন হবে? তোকে বডমাস রুলটা দিয়েছে কি জন্য? BODMA সেটার নামটা দিয়েছে কি জন্য? আগে তো ব্র্যাকেট, তারপরে তো অফ। হ্যাঁ। আর এইটা এটা এটা তোর মানে ল্যাক অফ প্র্যাকটিসের জন্য হচ্ছে বেসিক্যালি, মানে চোখটা একই জায়গায় সেট হয়ে থাকছে না। চোখটা মানে ভিশনটা একই জায়গায় সেট হচ্ছে না, ও বারবার তোকে ডান দিক বাঁ দিক দেখতে গিয়ে অফ আগে করবো না ভাজি তো আগে করবো, এই করতে গিয়ে সমস্যাটা হচ্ছে। হুম। না ওটা প্র্যাকটিসের সাথে সাথে হবে, ওটা কিছু করার নেই, এটা প্র্যাকটিসের সাথে সাথে হবে। এটা আলাদা জিনিস, এটা কনসেপচুয়াল সমস্যা নয়, এটা প্র্যাকটিসের সমস্যা, মানে এটা ক্যালকুলেশন স্লো বেসিক্যালি। এটা প্র্যাকটিসের উপরে যাবে, এটা তো কিছু করেনি। এটা তুই যত শুরুর দিকে মাথায় না করাটাই বেটার, শুরুর দিকে লিখে করো দরকার হলে, শুরুর দিকে লিখে কর। হ্যাঁ যতটা করা যাচ্ছে মাথায় কর, বাকিটা খাতায় লেখ, উপায় নেই তাছাড়া, কী করবি। একদম একদম একদম, এটা আরেকটা রাস্তা। হ্যাঁ যে পোর্শনটা হয়ে যাচ্ছে সে পোর্শনটা খাতায় লিখে না, আর মাথায় চোখ তো থাকছে যে ওইখানটা আমার হয়ে গেছে। হ্যাঁ সেইটা মাথায় রাখলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। তারপর CT3 ফ্যাকশন, Day 2 CT3। হুম, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আরে যেখানে ডাউট থাকবে ডাউট নিয়ে জিজ্ঞেস করছি। CT4, Day 3 এ CT4 CT5, সিটি রিভিশন 1, PYCT7। আমি বলে বলে যাচ্ছি, তুই জাস্ট চেক কর যে কোনটায় কোনটায় তোর মোটামুটি ডাউট ছিল। ডাউট থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু কোনোটা থাকতেও তো পারে, জিজ্ঞেস তো করতে হবে। বা কোনোটা মনে হচ্ছে তো লেন্দি, লেন্দি জায়গাকে শর্ট করতে হবে, সেই রকমভাবে কোনো ব্যাপার হতে পারে, তো
সেটা এই কারণেই জিজ্ঞেসটা করা, আর কিছুই না। ডে 6%, কত অবধি গেছিস? ডে 4 অবধি গেছিস? ডে 7 চলছে, আচ্ছা। প্রিয়াঙ্কা, তারপর ডে কত অবধি গেছিস? 4 অবধি হয়েছে, তারপর 5 থেকে হবে। তো কর, 5 থেকে তো পিওয়াইসিটি 8 আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন, খুব ভালো চ্যাপ্টার। করতে তো হবে, না করলে কি করে হবে? এইগুলো শেষ করলে তবে মক দেওয়াতে পারবো। এগুলো না শেষ করলে তো সব চ্যাপ্টারই শেষ হয়নি, কি মক দেওয়া হবে? আরে এটা তো পার ডে দিতে হবে রে বাবা, এটা প্রত্যেক দিনে জটা করে আছে, তটা করে দিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি হবে, এটাকে কন্টিনিউ করতে থাক। আর তার সাথে এইচডাব্লিউ, তো এটা আচ্ছা, একটা টেস্ট এইচডাব্লিউ পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, সেম পাঠিয়ে দিবি, চিন্তা নেই। আর তার সাথে, ঠিক আছে, অসুবিধা নেই। চলো এইচডাব্লিউ ওটা পাঠিয়ে দেবো, আর ম্যাথটা তার সাথে কিন্তু কন্টিনিউ করতে থাক। কারণ এর মধ্যে যা ডাউট বা ইয়ে আছে সেটা না বেরোলে কিন্তু, মানে সেটাকে ঠিক করাও মুশকিল।